শপিং করে সবকিছু গোছাতে গোছাতে একটা সপ্তাহ পার হয়ে গেছে। আজ হবি আর আয়ুর বিয়ে। গেস্টের মধ্যে আছে আরএম আর হবির খুব কাছের কয়েকজন বন্ধু এবং একজন উকিল। চিনু বেবি, বাচ্চারা কোথায়? তৈরি হচ্ছে। ওই তো কুকি আর সুগা এসে গেছে। জেকে তের সাথে ম্যাচিং করে কালো স্যুট পরেছে, সুগাও জিমিনের সাথে ম্যাচিং করে লাল স্যুট পরেছে। কি রে, বাকি দুজন কোথায়? ওদের কি এখনো হয়নি? আমরা এসে গেছি। সকলে সিঁড়ির দিকে তাকায়। দুজন রূপবতী মায়াবী নারী নিচে নেমে আসছে। তে জেকের দেওয়া সেই কালো রঙের শাড়িটা পরেছে, সাথে হালকা মেকআপ। চুলগুলো ছেড়ে দিয়েছে, তাতে জুঁই ফুলের মালা লাগিয়েছে। জিমিনও সুগার আনা লাল রঙের শাড়িটা পরেছে, চুলগুলো ছেড়ে তাতে জুঁই ফুলের মালা দিয়েছে, হালকা মেকআপও করেছে। ভাই আমাকে ধর, নয়তো এই রূপে আমি ঝলসে যাব রে। আমার মালটাও পুরো অপ্সরা লাগছে ভাই। তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বোনকে মাল বলছিস? তুইও তো আমার বোনকে দেখে তখন কি আমি কিছু বলেছি? কেমন লাগছে আমাদের? টিনা, কবে এত বড় হয়ে গেলি? আয় মা, আমার কাছে আয়, আমার পাশে বস। আমাকে কি সুন্দর লাগছে না? আমার মাটাকে তো পুরো পরী লাগছে। আয় আমার পাশে বস। সকলে আসতেই শুরু হয় বিয়ে। প্রথমে হবি, তারপরে আয়ু রেজিস্ট্রির পেপারে সাইন করে দেয়। এবার মালা বদল আর সিঁদুর দান। বিয়ের পর্ব শেষ করে সকলে খেতে বসেছে। আজ মেনুতে অনেক পদ রাখা হয়েছে। গেস্টদের মধ্যে যারা নিরামিষভোজী তাদের জন্য করা হয়েছে রুমালি রুটি, তার সাথে পনিরের একটা তরকারি, পোলাও, তার সাথে এঁচড়ের ডালনা, চাটনি, পাঁপড়, সন্দেশ। আর যারা আমিষভোজী তাদের জন্য করা হয়েছে রুমালি রুটি, তার সাথে চিকেন কষা, বিরিয়ানি, সাথে চিকেন চাপ, আর শেষে চাটনি, পাঁপড়, সন্দেশ। সকল গেস্টদের খাইয়ে বাড়ির সকলে খেয়ে নেয়। দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। বেশিরভাগ গেস্টরাই চলে গেছে, দুজন বাদে। একজন সেই উকিল যে কিনা হবির বন্ধু হয়, আর আরেকজন আরএম এর ছেলেবেলাকার বন্ধু। তারা নানা বিষয়ে গল্প করছে। গল্পের এক পর্যায়ে সেই উকিল এবং আরএম এর সেই বন্ধু তে এবং জিমিনের বিয়ের কথা তোলে। মূলত উকিলের একমাত্র ছেলের জন্য তেকে তার পছন্দ হয়েছে। অন্যদিকে আরএম এর সেই ছেলেবেলাকার বন্ধুটির ছোট ছেলের জন্য জিমিনকে পছন্দ হয়েছে। এখনো আমার মেয়েরা অনেক ছোট, তাদের বিয়ে নিয়ে আমি কিছু ভাবছি না। আরএম মূলত চাইছে না এই বিষয়টা নিয়ে কথা বেশি দূর এগোক। তিনি সব জানেন, সব বোঝেন। তার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। তিনি তার ছেলে মেয়েদের গতিবিধির ওপর নজর রাখবে না? তাদের মধ্যকার সম্পর্ক যে অনেক দূর এগিয়ে গেছে তার আর বুঝতে বাকি নেই। তবে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাদের এই আলোচনা জেকে আর সুগা শুনে ফেলে। কিছু দরকারে তারা এদিকেই আসছিল, তখনই তারা এই কথাগুলো শুনতে পায় এবং দুজনেই জিম রুমে চলে যায়, কারণ তারা তাদের রাগ সম্পর্কে অবগত। শুধুমাত্র আরএম আর হবির খুব কাছের বন্ধু বলে তারা বেঁচে গেল আজ। একদিকে জেকে যে কিনা 1 ঘন্টা যাবৎ পাঞ্চিং ব্যাগের উপর নিজের রাগ প্রকাশ করছে, অন্যদিকে সুগা ট্রেডমিলের উপর দৌড়ে যাচ্ছে, রাগের মুখ লাল হয়ে গেছে। জিমিনা, তখন থেকে বসে আছি, তাদের তো কোনো খোঁজই নেই। আমিও তো সেটাই ভাবছি, কত সুন্দর করে সাজলাম, সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলবো বলে, এই বিল্লুটার তো কোনো খোঁজই নেই। কোথাও আবার চলে যায়নি তো? এটা তো ভেবে দেখিনি, আদৌ বাড়িতে আছে কিনা। চলো তো খুঁজে দেখি। পুরো বাড়ি তারা খুঁজে ফেলেছে, কিন্তু জেকে আর সুগা কোথাও নেই। গাড়ি তো বাড়িতেই আছে, কিন্তু ওরা গেলটা কোথায়? সব জায়গা খোঁজ করা শেষ, এখন শুধু জিম রুমটাই বাকি আছে। কিন্তু এত রাতে ওরা কি জিম রুমে আদৌ আছে? দেখতে তো দোষ নেই। জিম রুমে আসতে তারা দেখে জেকে আর সুগা সেখানেই আছে। লক্ষণ আমার কিন্তু সুবিধা লাগছে না। মানে? বুঝতে পারছো না?
এত রাতে ওরা ওয়ার্কআউট করছে, ওদের চেহারা দেখো, বোঝাই যাচ্ছে কোনো বিষয় নিয়ে প্রচন্ড রেগে আছে। কি এমন ঘটেছে যে এতটা রেগে গেছে ওরা? তাদের সাথে কথা না বললে বুঝবো কিভাবে? চলো ভেতরে ঢুকি। কাউর উপস্থিতি টের পেতে জেগে পেছনে ঘুরে তাকায়। চোখ অসম্ভব রকমের লাল, ঘামে চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, যা দেখে তে নিচের লোয়ার লিপস বাইট করছে। অন্যদিকে সুগা জিমিনের দিকে তাকিয়ে আছে। ফর্সা শরীর লাল বর্ণ ধারণ করেছে, পরনের শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যা দেখে জিমিনেরও অবস্থা খারাপ। তবে সে নিজেকে কন্ট্রোল করছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সামনে তার ভাই উদাম শরীরে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে এত রাত পর্যন্ত জেগে আছো কেন? তারা দুজনেই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। জেগে সুগার দিকে তাকায়। সুগার সাথে সাথে জিমিনকে নিয়ে জিম রুম থেকে বেরিয়ে যায়। তেও তাদের পিছু পিছু যেতে নিলে মিসেস জিওন, তের পা থেমে যায়। ততক্ষণে যে গেটের পেছনে এসে দাঁড়িয়েছে এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তে সাথে সাথে কাঁপাকাঁপি শুরু করে দেয়। মিসেস জিওন, এই সময় আপনার এখানে আসাটা একদম ঠিক হয়নি। আজ তোমাকে মারাত্মক লাগছে বেবি, কিন্তু এত সাজগোজ করা তোমার তো উচিত হয়নি। এর জন্য তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। উইদাউট ওয়ার্নিং জেকে এক টানে শাড়িটা খুলে ফেলে। তে নিজেকে দু হাত দিয়ে ঢাকার বৃথা চেষ্টা করে যাচ্ছে। আমার সামনে নিজেকে ঢাকার কোনো প্রয়োজন নেই জান। আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ, মিসেস জিওন তেহং। বলে জেকে তেকে এক টানে নিজের কাছে নিয়ে আসে এবং ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। অন্যদিকে সুগা জিমিনকে তার রুমে নিয়ে এসে ডোর লক করে দিয়ে কোনো রকম কথা না বলে চুম্বন করতে শুরু করে। খুবই হার্ড ভাবে সে কাজটা করছে, যার ফলে জিমিনের ঠোঁট কেটে যায়। ব্যথায় মেয়েটা কান্না করতে শুরু করে, তবুও সুগা তাকে ছাড়লো না। ওইভাবে জিমিনকে নিয়ে বেডে শুয়ে পড়ে। জিম রুমে টের ঠোঁটে নিজের রাজত্ব চালানোর পর তাকে নিয়ে রুমে থাকা সোফাটিতে বসে পড়ে। জেকে তেকে নিজের কোলে বসিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ভেজা ঘন কালো চোখের পাপড়ি, কাঁপতে থাকা ঠোঁট জেকেকে পাগল করে তুলছে। নিজেকে সামলাতে পারছে না সে, কিন্তু সে চাইছে না তার প্রিয়তমার আর কোনো কষ্ট হোক। জান, I am sorry because I don't control myself. বলেই জেকে তার প্রিয়তমার কুশানে মুখ ডোবায়। অন্যদিকে সুগার পাগলামো বেড়েই চলেছে, যার ফলে তাদের পোশাকগুলো এখন ফ্লোরে স্থান পেয়েছে। জিমিন কোনো কথাই বলতে পারছে না। যখনই সে কিছু বলার চেষ্টা করছে, সুগা তার ঠোঁট আঁকড়ে ধরছে। একটা সময় পর সুগা ট্রেন চালাতে শুরু করে, আর এই ট্রেনের একমাত্র যাত্রী হচ্ছে জিমিন। অন্যদিকে 27 মিনিট ধরে নিজের প্রিয় কাজটা করার পর জেকে থেকে তার কোল থেকে নামিয়ে সোফাতে বসায়। ফ্লোরে পড়ে থাকা শাড়িটা তুলে এনে তা দিয়ে তার প্রিয়তমার শরীরটা ঢেকে দেয় এবং আবারও তাকে কোলে তুলে জিম রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে আসে। বেডে থেকে শুইয়ে ওয়াশরুমে চলে যায়। নিজে ফ্রেশ হয়ে একটা ভেজা টাওয়াল দিয়ে থেকে পরিষ্কার করে দেয়। পুরোটা সময় তে জেকের দিকে তাকিয়েছিল,
এই সেই বিজনেসম্যান রাগী বদ মেজাজি মাফিয়া কিং জেজেকে, যে তার একমাত্র বউকে পাগলের মতন ভালোবাসে এবং বউয়ের রাগের সামনে সে ভেজা বেড়াল। তবে বাইরের মানুষের কাছে আজও সে রাগী বদ মেজাজি মাফিয়া কিং জেজেকে। লাভ ইউ জাঙ্কুক। লাভ ইউ টু পাখি। তেকে পরিষ্কার করে জেকে তার পাশে শুয়ে পড়ে। তে বিড়াল ছানার মতন জেকের সাথে লেপ্টে তাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। আমার বাচ্চাটা। তের কপালে ঠোঁটে চুমু এঁকে দিয়ে তাকে জড়িয়ে ধরে সেও ঘুমের দেশে পাড়ি দেয়। পরের দিন সকাল সকাল সুগার ঘুমটা আগে ভেঙে যায়। চোখ খুলে তার ভালোবাসার মানুষটিকে নিজের বুকে আবিষ্কার করে। আগের দিন রাতে নিজের কাজ শেষ করে তারা দুজনাই একসাথে ফ্রেশ হয় এবং সুগা জিমিনকে নিয়ে একসাথে ঘুমিয়ে পড়ে। রেগে থাকার কারণে প্রচন্ড হার্ট ছিল সে জিমিনের ওপর। এখন মেয়েটার মুখটা দেখে নিজের ওপরেই রাগ হচ্ছে তার। সে এটা করতে চায়নি, কিন্তু রাগটা সে নিয়ন্ত্রণ করতেই পারছিল না। জিমিন তার একমাত্র ভালোবাসা, যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে, সে কিনা অন্য কারোর ঘরের ঘরণী হবে, এটা ভাবতেই তার নিজেকে পাগল পাগল লাগছে। এইসব ভাবতে ভাবতে জিমিনকে শক্ত করে চেপে ধরে। এমনিতেই পুরো শরীর ব্যথা, তার উপরে আবারও ব্যথা অনুভব হতেই জিমিনের ঘুমটা ভেঙে যায়। উফ, সুগা কি করছো? সরি জান, সরি। তোমার সরি তোমার কাছে রাখো। ফার্স্ট নাইট নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব নষ্ট করে দিল। বলে জিমিন সুগার বুকে আঘাত করতে শুরু করে। আরে মোচি বেবি, শান্ত হও। সরি বললাম তো। বেবি প্লিজ এত ছটপট করো না। কি করবে? হ্যাঁ, তোমাকে তো আরে বেবি, আমাদের অবস্থাটা একবার দেখো। জিমিন তাদের অবস্থাটা বুঝতেই নিজেকে চাদর দিয়ে ঢেকে ফেলে। বেবি এখন নিজেকে দেখে কি লাভ? যা দেখার কাল রাতেই তো দেখে ফেলেছি। সুগা চুপ করবে? এখন এত লজ্জা পাচ্ছ? সারা রাত এভাবে আমার বুকে মাথা রেখে ঘুমানোর সময় এই লজ্জা কোথায় ছিল? রাতের কথা মনে পড়তেই জিমিনের গাল দুটো লাল হয়ে যায়। সুগা জিমিনকে টেনে তার বুকে এনে ফেলে। এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কপালে চুমু খায়। মুচি বেবি, হুম, ভালোবাসি। আমিও। অন্যদিকে জেগে এক দৃষ্টিতে তার প্রিয়তমার ঘুমন্ত মুখের দিকে চেয়ে আছে। সকালে সূর্যের আলো তার মুখে পড়ায় বিরক্তিতে নাক মুখ কুঁচকে আরো একটু জেকের সাথে লেপ্টে যায়। জেকে মুচকি হাসে, তের কপালে চুমু এঁকে দেয়। তে ধীরে ধীরে চোখ মেলে তার দিকে তাকায়। গুড মর্নিং জান। মর্নিং। পাখি, অফিসে যেতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। তুমি সময় মতন খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নেবে আর সাবধানে থাকবে। আচ্ছা। জিকে আবারও তের কপালে ঠোঁটে পুরো মুখে চুমু খায় এবং উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ে। কারণ সে জানে বেশিক্ষণ এখানে থাকলে আজকে তার আর মিটিং অ্যাটেন্ড করা হবে না। খুব গুরুত্বপূর্ণ না হলে আরএমকেই সামলাতে বলতো। সুগাকেও সে ডিস্টার্ব করতে চায় না, কারণ সে জানে সুগার আজকে রুম থেকে বেরোতে দেরি হবে, হয়তো সে আজকে অফিসে নাও যেতে পারে। কোনো রকমে ব্রেকফাস্ট করে জেগে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে সে বলে যায় অনেক রাত পর্যন্ত তেকে সে পড়িয়েছে, যার জন্য তের ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়। তে এখন ঘুমাচ্ছে, তাই তাকে যেন কেউ ডিস্টার্ব না করে।